ভর দুপুর বেলা শুয়ে আছি গালিবের রুমে। তরির চিন্তায় মাথা নষ্ট হবার জোগাড়। কিভাবে বিয়েটা আটকানো যায় সেটাই ভাবছি। এখন সব প্ল্যান বাদ দিয়ে হলেও তরির বিয়েটা আটকানোর চিন্তা করতে হবে। তরির প্রতি এমন ভিন্ন আচরণের জন্য বাড়ির প্রতিটা সদস্যকে কঠিন জবাব দিতে হবে। চিন্তা করতে করতে এক সময় চোখ দুটি লেগে আসলো। হারিয়ে গেলাম গভীর ঘুমে। শ্রাবণের মেঘাচ্ছন্ন বিকেল। মেঘা ছাদে বসে বৃষ্টির অপেক্ষা করছে। আমি গেটের দরজার পাশে দেয়ালটায় হেলান দিয়ে ওর রূপের মাধুর্যে হারিয়ে যাচ্ছি। হঠাৎ শুরু হলো মুষলধারে বৃষ্টি। মেঘার মুখে অট্ট হাসি। চোখ বুজে দুহাত প্রসারিত করে বৃষ্টির পানির স্পর্শ অনুভব করছে। ওর লম্বা চুলগুলো ভিজে একদম একাকার। নিজেকে ধরে রাখতে পারিনি। হাঁটি হাঁটি পা পা করে গিয়ে মেঘাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। আমার স্পর্শ পেয়ে মেঘা আমাকে ছাড়িয়ে লজ্জায় দৌড় দিল। বাড়ির ছাদ ছিল পুরনো, দেয়াল ছিল ভাঙা, এক পাশের অংশ বিলীন হয়েছে বহু আগে। মেঘা নিজেকে সামলাতে পারেনি। শ্যাওলাতে পিচ্ছিল খেয়ে একদম ছাদ থেকে পড়ে গেল। আমি মেঘা বলে চিৎকার মেরে লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। পুরো শরীর এখনো কাঁপছে। মনে হচ্ছে এটা বুঝি বাস্তবে এখনই ঘটলো আমার সাথে। আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। যাক, কেউ তাহলে টের পায়নি। কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা বুঝতে পারছি না। মেঘার সাথে তো তেমন কিছু হয়নি আমার। তাহলে এমন স্বপ্ন কেন দেখলাম? অবশ্য বিজ্ঞান বলে এগুলো সব মস্তিষ্কের কাজ। তবে এই স্বপ্নটা মস্তিষ্কের কাজ ভাবাটা আমার হবে সব থেকে বড় বোকামি। নিশ্চয়ই এর দ্বারা আমাকে কোনো ইঙ্গিত প্রদান করা হয়েছে। এর উত্তর শুধু আনাস দিতে পারবে। ফ্রেশ হয়ে এসে আনাসকে ফোন দিলাম, কিন্তু ফোন উঠাচ্ছে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি আসরের নামাজের সময় হয়ে গেছে। নিশ্চয়ই আনাস মসজিদে আছে। পরে দেখি ট্রাই করে। রুম থেকে বের হয়ে বাহিরে চলে আসলাম। স্বপ্নটা দেখার পর থেকে নিজের মনের মাঝে কেমন অস্থিরতা কাজ করছে। হঠাৎ মোবাইলের নেটওয়ার্ক ডিস্টার্ব দেওয়া শুরু করলো। 3G নেট সঠিকভাবে পাচ্ছে না। এদিকে আনাসের থেকে স্বপ্নটার ব্যাখ্যা জানার জন্য মনটা কেমন ব্যাকুল হয়ে আছে। মোবাইলের নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে এসে পড়লাম বাড়ির দক্ষিণ দিকের দেয়ালে। অনেক সুন্দর সুন্দর বৃক্ষরোপণ করা। গাছগুলোর দূরত্ব বেশি না হয় জায়গাটা একটু ঝোপঝাড়ের মতো লাগছে। একটু দূরে দেখলাম মারজানা বেগম ফোনে কার সাথে যেন কথা বলছে। কথাগুলো শোনা আমার জরুরি। প্রতিটা জিনিস আমাকে খুঁটিয়ে দেখতে হবে। হাল ছাড়লে চলবে না। জবা ফুল গাছটার আড়ালে যাওয়া যাক। অনেকটা জায়গায় আচ্ছন্ন, সাইজে বেশ বড়। গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম ঝোপের আড়ালে। শুধুমাত্র এইটুকু কথা শুনলাম, আমার ছেলেকে পেয়েছি, এটাই আমার কাছে যথেষ্ট। সে যা বলবে তাই হবে। নেক্সট টাইম আর এই বিষয় নিয়ে কোনো প্রকার কন্ট্যাক্ট করবেন না আমার সাথে। মারজানা বেগম চলে গেল। আমি ঝোপ থেকে বের হয়ে আসলাম। এখানেও রহস্য। কি হতে পারে বিষয়টা বোঝার চেষ্টা করছি। মোবাইল বেজে উঠল। আনাস ফোন দিচ্ছে। ফোনটা রিসিভ করলাম। হ্যালো। আনাস বলল, কেমন আছিস? আমি বললাম, ভালো। কোথায় ছিলি এতক্ষণ? আনাস বলল, আরে বলিস না, একজন পেশেন্ট এসেছিল। কি সব উদ্ভট কথা বলে। তার মাঝে নাকি মমির আত্মা প্রবেশ করেছে। আবার সে প্রাচীন মিশরীয় ভাষায় কথা বলছে মাঝে মাঝে। আমি বললাম, সত্যি তো হতে পারে। প্রাচীন মিশরীয় ভাষা সহজ নয়। আনাস বলল, তুই একজন আর্কিটেকচার, তুই কি বুঝবি সাইকোলজির প্রবলেম? আমি বললাম, আচ্ছা এর ব্যাখ্যাটা কি বলতো? আনাস বলল, শুন, মানুষ যখন কোনো জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তা করে তখন সেটা তার মস্তিষ্কে বেঁধে যায়। সে এটা নিয়ে বিভিন্ন উদ্ভট চিন্তা ভাবনা করে। এক সময় যখন তার লিমিট ক্রস করে ফেলে তখন সে মানসিক রোগী হয়ে যায়। তার মস্তিষ্কে শুধু সেই চিন্তাগুলো সেভ হয়ে যায়। এর জন্য বারবার সে শুধু এই কথাগুলো বলে। রাস্তাঘাটে যে পাগলগুলো আছে দেখবি একজনের পাগলামির স্টাইল অন্যজনের সাথে মিলে না। তার আচরণ যেরকম লক্ষ্য করবি মনে করবি সে এক সময় এই বিষয়টা নিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকতো। তবে বংশগত হলে ভিন্ন কথা। আমি বললাম, তাহলে সে প্রাচীন মিশরীয় ভাষা কিভাবে বলছে? আনাস বলল, ওই যে সে প্রাচীন মিশর নিয়ে সম্ভবত কৌতূহলী ছিল, সেজন্য সে মিশরের ইতিহাস বেশি পড়েছে এবং শখের বসে ভাষাগুলো রপ্ত করতে চেয়েছিল। এক সময় বিষয়টা অতিরিক্ত হয়ে যায়। ব্যাস এইটুকুই। আমি বললাম, তাহলে এর চিকিৎসা কি? আনাস বলল, মানসিক হসপিটাল। কিছুদিন থাকলেই এর প্রভাব কেটে যাবে। আমি বললাম, ভাবছিলাম তোকে সদ্য দেখা একটা স্বপ্নের কথা বলবো। তোর চিকিৎসা পদ্ধতি পছন্দ হচ্ছে না। আনাস বলল, আচ্ছা, তোর জন্য ভিন্ন চিকিৎসার ব্যবস্থা করব। আমি বললাম, শুন, আমি একটু আগে ঘুমিয়েছিলাম। স্বপ্নে দেখলাম মেঘার পরিচয়টা সংক্ষেপে বলে স্বপ্নটা বললাম। তোর কাছে কি এই স্বপ্নের কোনো ব্যাখ্যা আছে? আনাস বলল, বেশি নেই, কয়েকশো ব্যাখ্যা হবে মাত্র। আমি বললাম, আরে আমি সিরিয়াস ম্যান। আনাস বলল, তুই মেঘাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করছিস, এই জন্য। সমস্যা নেই, আমি একটু ব্যস্ত আছি, সময় মতো পৌঁছে যাব। তোর যত সমস্যা আছে দেখব। আমি বললাম, আমার কাছে মনে হচ্ছে এটা কোনো প্যারানর্মাল ঘটনা। আনাস বলল, আচ্ছা, আমাকে 2 দিন সময় দে। আমি ভালোভাবে খতিয়ে দেখছি এর কোনো বিশেষ ব্যাখ্যা পাওয়া যায় কিনা। আমি বললাম, ওকে। গালিবের সাথে উঠোনে একটা সাইডে বসে আছি। একটা উপায় মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি গালিবকে ডাক দিলাম। গালিব বলল, আমি বললাম, তোর ফুপির পার্সোনাল কোনো অ্যাসিস্ট্যান্ট নেই? গালিব বলল, আছে তো, দেখিস না ফুপির পিছনে প্রায় সময় দুজন ঘোরে। আমি বললাম, 2 বছর আগে কি তারাই ছিল?
গালিব বলল, না, একজন প্রাপ্তবয়স্ক মহিলা ছিল আর একজন পুরুষ ছিল। আচমকা একদিনেই দুজনকে ফুপি চাকরি থেকে বহিষ্কার করে দেয়। আমি বললাম, কত বছর আগে? গালিব বলল, 2 বছর। আমি বললাম, মানে আব্বুর মৃত্যুও 2 বছর আগেই হয়েছিল। মনে করে দেখতো আব্বুর মৃত্যুর পর চাকরি থেকে তাদের বহিষ্কার করেছে নাকি মৃত্যুর আগে। গালিব বলল, সম্ভবত ফুপার মৃত্যুর পর। আমি বললাম, আচ্ছা, তাদের কাজটা কি ছিল? গালিব বলল, মহিলাটা সবসময় ফুপির সব কর্মকাণ্ডের নোট করত। মনে কর আজকে কোথায় যাবে, 3 দিন পর এই সময়ে তার কাজ কি, কোথায় কোন দিন কোন সময় ফুপির কি কাজ, সেগুলো লিপিবদ্ধ করত। আমি বললাম, পেয়েছি। গালিব বলল, কি পেয়েছিস? আমি বললাম, সময় হলে বুঝবি। আচ্ছা, তুই কি সেই মহিলা বা পুরুষের বাড়ির ঠিকানা জানিস? গালিব বলল, সঠিক মনে আসছে না। ও হ্যাঁ, একদিন মহিলাটির বাড়িতে কি জরুরি কাজ পড়ে, ফুপি আমাকে বলে তার বাসায় পৌঁছে দিতে। আমি বললাম, ঠিকানা মনে আছে? গালিব বলল, হুম, একটু একটু। আমি বললাম, আনাস আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গালিব বলল, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। আমি বললাম, কিসের? গালিব বলল, চাকরি থেকে বহিষ্কারের পর সেই লোকটাকেও আর কোনোদিন দেখিনি, আর মহিলাটাকেও না। আমি বললাম, এটাতে বিরাট সমস্যা। আচ্ছা, আনাসকে বললে কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের করবে। গালিব বলল, কিসের উপায়? আমি বললাম, তোকে জানিয়ে কাজ নেই, তোর উপরও আমার বিশ্বাস নেই।